নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো সেটি বিমল করের লেখা একটি খুব মজার গল্প, চিত্তশুদ্ধি আশ্রম। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, বিমল করের লেখা একটি খুব মজার গল্প, চিত্তশুদ্ধি আশ্রম। চাকরি থেকে রিটায়ার করলে মানুষ কেমন হাঁসফাঁস করে প্রথম দিকটায়। কারো শরীর ভেঙে যায়, কারো ব্লাড প্রেশার চাগায়, কেউ বা সারাদিন বড় বড় ঢেঁকুর তোলে। কাউকে আবার দেখেছি রাত্রে শোবার আগে কবিরাজ তেল মেখে ঘুমের সাধ্য সাধনা করে। প্রথম ধাক্কাটা সামলানো খুবই মুশকিল, সব কেমন ওলটপালট হয়ে যায় বলেই বোধ হয়। এক একজন এই বিশ্রী অবস্থাটা কাটাবার জন্যে বেরিয়ে পড়ে কাশী, হরিদ্বার, বৃন্দাবন ঘুরতে। কেউ বা মাথা গোঁজার ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে ওঠে, কারো বা নেশা ধরে তাস পাশায়। গাছপালা, বাগান, কুকুর, বেড়াল এসব নিয়েও কেউ কেউ মেতে ওঠে। গোড়ার ধাক্কাটা একেবারে সামলে নিতে পারলেই হলো, তারপর ধীরে ধীরে সব সয়ে যায়। আমাদের মহাদেব জ্যাঠামশাইকেই প্রথম দেখলাম যেদিন চাকরি থেকে মুক্তি পেলেন, তার পরের দিন থেকেই আহ্লাদে আটখানা। ধানবাদে আমাদের বাড়ির পাশেই ছিল জ্যাঠামশাইয়ের বাড়ি। বাবার বন্ধুর মতন, বয়সে সামান্য বড় বলে বাবা তাঁকে দাদা বলতেন। আমরা বলতুম জ্যাঠামশাই। বেঁটে খাটো মানুষ, গোলগাল চেহারা, গায়ের রং ফর্সা, মাথার মাঝমধ্যিখানে সিঁথি করে চুল আঁচড়াতেন তিনি। সাবেকি গোঁফ ছিল তাঁর। মাথার চুল, গোঁফ 10 আনায় সাদা হয়ে গিয়েছিল জ্যাঠামশাইয়ের। আমরা থাকতাম ভাড়া বাড়িতে। জ্যাঠামশাইদের বাড়িটা ছিল নিজেদের, পুরনো বাড়ি, দোতলা। সংসারে মানুষ বলতে ছিলেন জ্যাঠামশাই, জ্যাঠাইমা আর ঠাকুমা। মাঝে মাঝে দুমকা থেকে রাধাদি আসতো বাচ্চা কাচ্চা নিয়ে। জ্যাঠামশাই আমাদের খুব ভালোবাসতেন, আমাকে একটু বেশি। আমার বাবাকে নিজের ছোট ভাইয়ের মতন মনে করতেন তিনি। এই জ্যাঠামশাইকেই দেখলাম চাকরি থেকে রিটায়ার করার পর তুড়ি মেরে ঘুরে বেড়াচ্ছেন। না গেলেন তীর্থধর্ম করতে, না বসলেন তাসপাশার আড্ডায়। তাঁর শরীর ভাঙলও না, রোগ টোগ কাছে ঘেঁষল না। যেমনকে তেমন চেহারা নিয়ে জ্যাঠামশাই ঘুরে বেড়াতে লাগলেন। বাবা বললেন, মহাদেবদার ধাতই আলাদা, ও মানুষ কি সহজে ভাঙেন? জ্যাঠামশাই যে ভাঙার পাত্র নন সেটা আমরাও জানতাম। একদিন কিন্তু একটা ঘটনা ঘটল। জ্যাঠামশাই আমাদের বাড়িতে এসে বাবার সঙ্গে গল্প টল্প করে চলে যাবার পর বাবা হাঁক দিয়ে মাকে বললেন, আর শুনেছ, মহাদেবদা আশ্রম খুলবেন। আশ্রমের কথা শুনে মা যেন খুশি হলেন, বললেন, ভালোই হলো, আমাদের এদিকে আশ্রম টাশ্রম নেই, ওই এক শিব মন্দির। আশ্রম খুললে তবু দুদণ্ড গিয়ে বসতে পারবো, ঠাকুরের গান টান হবে। বাবা বললেন, সেগুড়ে বালি, মহাদেবদা চিত্তশুদ্ধি আশ্রম খুলবেন। মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ, সেটা কি? চিত্তশুদ্ধি আশ্রমটা আবার কেমন জিনিস? হ্যাঁ, বুঝলাম না। বাবা মাথা নেড়ে বললেন, ভেঙে তো কিছু বললেন না, তবে তোমার ঠাকুর দেবতার জায়গা বোধহয় ওই আশ্রমে হবে না, দেখো কি হয়। আমরা ছেলে মানুষ, বড়দের কথায় কথা বলতে নেই, কিছুই জিজ্ঞেস করতে পারলাম না। বলাইদের পাড়ায় একটা আশ্রম আছে, সেখানে মাঝে মাঝে উৎসব হয়। উৎসবের দিন আশ্রমে গেলেই ভিজে ছোলা, গুড়, বাতাসা, কলা, 2-1 টুকরো বাতাবি লেবু, চিনির মন্ডা পাওয়া যায়। জ্যাঠামশাই ওই রকম একটা আশ্রম খুললে মন্দ হতো না, মাঝে মাঝে কিছু পাওয়া যেত। জ্যাঠামশাইয়ের আশ্রম সম্পর্কে তেমন কোনো কৌতূহল আমাদের তখন আর জাগল না। এর কয়েকদিন পরে দেখলাম জ্যাঠামশাইয়ের বাড়ির নিচের তলা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। তারপর এলো বালি, সুরকি, 2-4 গাড়ি ইট। মিস্ত্রি মজুর খাটতে লাগলো।
নিচের তলার ব্যবস্থা বেশ পাল্টে ফেললেন জ্যাঠামশাই। গোটা 2 ঘর হলো। উঠোনে জলকলের ব্যবস্থা করলেন। ভেতর বাড়ি আর বাইরের বাড়ির মধ্যে একটা পাঁচিল গাঁথা হলো। চুনকাম টুনকামও হয়ে গেল একদিন। এরপর দেখি দড়ির খাটিয়া এলো গোটা 6। ধুনুরি ডেকে পাতলা পাতলা তোষক বালিশ বানানো হলো। শেষে একটা ছোট সাইনবোর্ডও লাগানো হলো বাড়ির বাইরের দিকে। তাতে লেখা থাকলো চিত্তশুদ্ধি আশ্রম। বাবা বললেন, মহাদেবদার মাথা খারাপ হয়ে গেছে। শুনছি উনি নাকি যত চোর বাটপার পাগল এনে এই আশ্রমে রাখবেন। বাড়ির মধ্যে কি কাণ্ড! বৌদি চেঁচামেচি করছেন, মাসিমা কাঁদছেন। কি পাগলামি বলো তো! আমরা ছেলে মানুষ হলেও বুঝতে পারতাম একটা অদ্ভুত কিছু হতে যাচ্ছে। জ্যাঠামশাই যেমন তেমন মানুষ নন, নিশ্চয়ই অনেক ভেবেচিন্তে কাজে নেমেছেন। লোকে তাকে পাগল বলুক আর যাই বলুক, তিনি যা ঠিক করেছেন তা থেকে নড়বেন না। চিত্তশুদ্ধি আশ্রম সম্পর্কে আমাদের রীতিমতো কৌতূহল জাগল। পাড়ার লোকজনও দেখলাম জ্যাঠামশাইদের বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করছে, তাকিয়ে দেখছে সাইনবোর্ডটা, হাসাহাসিও করছে। কেউ বলছে, দত্তমশাই উন্মাদ হয়ে গেছেন। কেউ বা রসিকতা করে বলছে, দত্তবাবু নিশ্চয়ই হোটেল খুলবেন। যে যা খুশি বলুক, আমরা 3 ভাই বোন কিন্তু জ্যাঠামশাইদের বাড়িতে 2 বেলা আসা যাওয়া করতে লাগলুম। জ্যাঠাইমার মুখ গম্ভীর, ঠাকুমা চুপচাপ। জ্যাঠামশাই আগের মতনই হাসি খুশি। নিচের ঘরে তিনি একটা টেবিল পেতেছেন। টেবিলের ওপর রুল টানা খাতা, কলম, লাল নীল পেন্সিল, একটা মোটা সোটা রুল আর 2-1টা বই রেখে অফিস ঘর সাজিয়েছেন। আমরা রোজ ঘুরঘুর করি ও বাড়িতে। একদিন জ্যাঠামশাই আমাদের ডাকলেন, ডেকে নিচে অফিস ঘরে নিয়ে গিয়ে বসালেন। আমি, কালু আর লতু বেঞ্চিতে বসলাম। জ্যাঠামশাই বললেন, তোরা নিচের ঘরটার সব দেখেছিস ভালো করে? 3 জনেই মাথা নাড়লাম, দেখেছি। জ্যাঠামশাই বললেন, কালু, দুপুর থেকে আমার আশ্রমে লোক আসতে শুরু করবে। বগলাকে চিনিস? আমাদের এদিকে 3 জন বগলা আছে। একজন বাড়ি বাড়ি কলের জল দেয় খাবার জন্যে, একজন পোস্ট অফিসের পিয়ন, আর একজন থাকে বাজারে। আমি বললাম, কোন বগলা? জ্যাঠামশাই বললেন, বাজারের বগলা। বাজারের বগলার বড় দুর্নাম। সে ফলমূল বেচে, তার দোকান নেই। রাস্তায় বসে শশা, কলা, শুকনো কমলা লেবু, শাকালু এইসব বিক্রি করে। গরিব লোক, অল্প স্বল্প যা জোগাড় করতে পারে তাই বেচে দিন চালায়। লোকটা ভীষণ মানুষ ঠকায়। ছেলে মানুষ দেখলে তো কথাই নেই, ফিরতি পয়সাও কম দেবে, অচল পয়সাও চালিয়ে দেয়। বগলার নাম শুনে আমি আঁতকে উঠে বললাম, বগলা তো চোর জ্যাঠামশাই। জ্যাঠামশাই বললেন, চোর নয়, চোর নয়, লোভী। 2 পয়সার জিনিস বেচে 5 পয়সা পকেটে ভরতে চায়। আমি ওকে শুধরে দেব, ওর চিত্তশুদ্ধি দরকার। কালু বলল, বাজারে গণেশ আছে, সে আরও চোর। জ্যাঠামশাই বললেন, আমি সব লিস্ট করে ফেলেছি। ঘুরে ঘুরে দেখে দেখে 10 জনের লিস্ট করেছি। বগলাকেই প্রথম আনবো, বগলার পরে আনবো পঞ্চাকে। পঞ্চার নামে লতু সিটিয়ে গেল, বলল, ও জ্যাঠামণি, ও পঞ্চা ভীষণ পাজি। ওর একটা পোষা নেউল আছে, আমাদের স্কুলে যাবার সময় ভয় দেখায়। জ্যাঠামশাই বললেন, পঞ্চার মাথায় ছিট আছে খানিকটা। একসময় স্টেশনে মুসাফিরখানায় পড়ে থাকতো, মালপত্রও সরাতো। পুলিশের হাতে শিক্ষা পেয়ে শুধরেছে অনেকটা, তবু পুরনো অভ্যেস পুরোপুরি যায়নি। ওরও চিত্তশুদ্ধি দরকার। আমরা 3 ভাই বোনে মুখ চাওয়াচাওয়ি করে উঠে এলাম, কিন্তু আমরা তো আর বলতে পারি না জ্যাঠামশাইকে। বাইরে এসে কালু বলল,
চিত্তশুদ্ধি কেমন করে হয়? আমরা কিছুই জানতাম না, চুপ করে থাকলাম। পরের দিন জ্যাঠামশাইয়ের চিত্তশুদ্ধি আশ্রম চালু হয়ে গেল। সত্যি সত্যি বগলা এসে আশ্রমে ঢুকলো। একটা ছেঁড়া গামছা, মাথায় ফলের ছোট ঝুড়ি, ডান হাতে এক পুটুলি। বগলা বেশ হাসতে হাসতে আশ্রমের দরজায় এসে দাঁড়ালো। বিকেলে একবার তাকে দেখতে গেলাম আমরা। গরমকাল, কার্বলিক সাবান মাখিয়ে জ্যাঠামশাই তাকে স্নান করিয়েছেন। নতুন একটা ধুতি আর গেঞ্জি দিয়েছেন পরতে। বগলা স্নান করে ধুতি গেঞ্জি পরে বিড়ি টানছিল। আমাদের দেখে মিটিমিটি হাসতে লাগলো। জ্যাঠামশাইয়ের চিত্তশুদ্ধি আশ্রমে জনাচারেক লোক সপ্তাহখানিকের মধ্যে জুটে গেল। বগলা, হাবুল, গিরিধারী আর কেষ্টা। একজন ঠক, অন্যরা ছিঁচকে চোর, পাগল। পঞ্চাকে জ্যাঠামশাই ধরতে পারেননি তখন। আমাদের বাড়িতে পাড়ায় ততদিনে একটা হই হই পড়ে গেছে। চোর, ছেঁচোর, পাগল এনে এনে জ্যাঠামশাই বাড়িতে পড়ছেন। তারা দিব্যি বিনি পয়সার দুবেলা ডাল ভাত তরকারি খাচ্ছে, দড়ির খাটিয়ায় তোষক পেতে ঘুম মারছে। এরপর তো এরাই পাড়ার বাড়িতে বাড়িতে চুরি চামারি করতে বেরুবে। কেউ বলছে পাড়ার মধ্যে এসব চলতে দেওয়া যায় না। কারো কারো মত হলো থানায় গিয়ে একটা খবর দিয়ে এলে ভালো হয়। বুড়োর দলই বেশি হই হই করতে লাগলো। চুরি চামারির ভয় ছাড়াও পাড়ার একটা ইজ্জত তো রয়েছে। জ্যাঠামশাই সেই ইজ্জত নষ্ট করে ছাড়লেন। 2-5 জন জ্যাঠামশাইকে গিয়ে বোঝাবার চেষ্টা করলেন, নিষেধও করলেন। জ্যাঠামশাই কোনো পাত্তাই দিলেন না। বললেন, তোমরা আমার চরকায় তেল দিতে এসো না। আমার বাড়িতে আমি যা খুশি করব, কারো কিছু বলার এখতিয়ার নেই। পাড়ার লোক জ্যাঠামশাইয়ের ওপর চড়তে লাগলো। বাড়িতে জ্যাঠাইমাও রাগে গড় গড় করতেন। ঠাকুমা অবশ্য হাল ছেড়ে দিয়েছিলেন। আমাদের বাড়িতেও দেখতাম বাবা বেশ অসন্তুষ্ট। বলতেন, মহাদেবদার মাথা খারাপ হয়েছে। গ্যাঁটের পয়সা খরচ করে কতকগুলো রাস্তার চোর জোচ্চোরকে পুষছেন। পাগল ছাড়া এমন কাজ কেউ করে না। চিত্তশুদ্ধি আশ্রম মাসখানিকের মধ্যেই বেশ জমে উঠল। 4-এর জায়গায় 6 হয়ে গেল আশ্রমের সদস্য। নতুন 2 জন এলো স্টেশনের ওপার থেকে। একজনের নাম ঝন্টু, অন্যজনের নাম শিশির। আরও 2-1 জন নাকি খাতায় নাম লিখিয়ে গেল পরে আসবে বলে। আমি আর কালু জ্যাঠামশাইয়ের আশ্রমের ব্যাপার স্যাপারগুলো দেখতে যেতাম। সকালে বগলারা ঘুম থেকে উঠে দাঁতন করত, মুখ ধুয়ে উঠোনে গিয়ে বসত আসন করে। জ্যাঠামশাই নিচে নেমে আসতেন। জ্যাঠামশাইয়ের সামনে হাত জোর করে বসে ওরা একটা বিদঘুটে শ্লোক আওড়াতো। জ্যাঠামশাই শিখিয়ে দিয়েছিলেন। ওদের মুখের কথা কিছু বোঝা যেত না, গলার স্বরও অদ্ভুত। এরপর থাকতো বগলাদের ছোলা মুড়ি গুড়ের ব্যবস্থা। খেয়ে নিয়ে ওরা জ্যাঠামশাইয়ের কাছে অফিসে এসে দাঁড়াতো। বগলাকে জ্যাঠামশাই টাকা দিতেন, কোনোদিন 5, কোনোদিন 7। বগলা চলে যেত বাজারে, ফল কিনে বেচা কেনা করে আবার ফিরে আসতো। চুরি চামারি করবে না, লোক ঠকাবে না, ফিরে এসে হিসেব দিতে হবে জ্যাঠামশাইকে। বগলার টাকা নিত গিরিধারী, সে যাবে তিলকুট, রেউড়ি, তিলের নাড়ু বেচতে। বগলার মতন তাকেও ফিরে এসে হিসেবপত্র দিতে হবে। হাবলু আর কেষ্টর মধ্যে পালা করে একজন যেত জ্যাঠামশাইয়ের সঙ্গে বাজারে, অন্যজন আশ্রমের ঘরদোর পরিষ্কার করত। পাড়ে ঠাকুর রান্না করতে এলে জলটল তুলে দিত। আশ্রমের রান্না হতো নিচেই। সন্ধ্যের দিকে জ্যাঠামশাই তাঁর আশ্রমের লোকদের ধর্মকথা শোনাতেন, সৎ শিক্ষা দিতেন। মন্দ কাজ করলে মানুষের কি হয় তার ফিরিস্তি শোনাতেন। মোটামুটি এইভাবেই চিত্তশুদ্ধি আশ্রম চলছিল। আশ্রমের লোকেরা খেয়ে দেয়ে ঘুমিয়ে মাসখানিকের মধ্যেই চেহারা পাল্টে ফেলতে লাগলো। সাজ পোশাক সকলের একরকম ছিল না। কেউ কেউ ধুতি পেয়েছিল, গেঞ্জি পেয়েছিল। কাউকে কাউকে জ্যাঠামশাই খাকি হাফ প্যান্ট আর ফতুয়া দিয়েছিলেন। আমরা অবশ্য আশ্রমে গেলেই কার্বলিক সাবানের গন্ধ পেতুম। কখনো দেখেছি পেঁচড়ার মলম, নিম তেলের গন্ধ ছাড়ছে বাতাসে। কেষ্ট পাগল মাঝে মাঝে পালিয়ে যেত আশ্রম ছেড়ে। জ্যাঠামশাই তাকে ধরে আনতে সারা শহর ঘুরে বেড়াতেন, আনতেনও ধরে।
কার কতটা চিত্তশুদ্ধি হচ্ছে জানবার আগেই একদিন শুনলাম বগলা পালিয়েছে, শহর ছেড়েই উধাও। হাবুল বলল, বাবুর কাছে 5 টাকা নিলে ও 4 টাকার ফল কিনতো, 1 টাকা আগেই মারত। 4 টাকার ফল বেচে বাবুর কাছে 5.5 টাকার হিসেব দিত। 8 আনা তার নামে জমতো লাভ বাবদ। হ্যাঁ। আশ্রমে অনাদির জায়গা হয়ে গেল। বগলা পালাবার সপ্তাহখানেক পরে গিরিধারীও পালালো। অবশ্য শহর ছেড়ে চলে গেল না, ঘাপটি মেরে থাকলো। আশ্রম তার পোষাচ্ছে না। পাগল কেষ্ট একদিন খেপে গিয়ে হাবুলের সঙ্গে এমন মারপিট করলো যে কেষ্টর কনুয়ের জোড়াটাই গেল ভেঙে। তাকে রেলের হাসপাতালে রেখে আসতে হলো জ্যাঠামশাইকে। তার চিৎকার আর সহ্য হচ্ছিল না জ্যাঠাইমার। আশ্রমে আসবে বলে যারা নাম দিয়েছিল আগেই জ্যাঠামশাই তাদের খুঁজতে লাগলেন। কেউ আর এখন আসতে চায় না। খাওয়া দাওয়া শোয়া সব ফ্রি। তবু কেন যে ওরা আসতে চাইছে না জ্যাঠামশাই বুঝতে পারলেন না। আমাকে বললেন, হ্যাঁ রে, কি হলো বলতো? বেটারা নিজেরাই বলেছিল আসবো, এখন আমায় দেখলেই পালায়। আমি বললাম, ভয়ে। ভয়ে? কিসের ভয়? তা জানি না, এখানে এলেই নাকি দাগি হয়ে যেতে হয়। দাগি? তাই তো বলছিল একদিন গিরিধারী। বলছিল জেলখানা থেকে বেরিয়ে এলে যেমন দাগি চোর হয়ে যেতে হয়, এখানে থাকলেও নাকি সেই রকম হয়। জ্যাঠামশাই একটু ভেবেচিন্তে বললেন, বুঝেছি, আমার পেছনে এনিমি লেগেছে। এর দিন 10 পরে একদিন সকালবেলায় জ্যাঠামশাই হন্তদন্ত হয়ে বাবার কাছে এসে বললেন, সত্য, আমার গালে ওই ছোঁড়াটা চড় মেরে পালিয়েছে। বাবা বললেন, সে কি, কোন ছোঁড়া চড় মারল? জ্যাঠামশাই বললেন, ওই যে অনাদি, সুশীল মিত্তিরদের বাড়ি থেকে এসেছিল। ছোঁড়াটা নিজেই এসেছিল। তার কথাবার্তা হাবভাব আমার ভালো লেগেছিল। দিন কয়েক দেখে শুনে তাকে বাড়ির কাজে লাগিয়েছিলাম। তোমার বৌদিও দেখতাম ছোঁড়াকে পছন্দ করছে। তখন কি জানতাম ছোঁড়ার পেটে পেটে এত শয়তানি বুদ্ধি? তা কি করেছে ছোঁড়াটা? বাবা আসল কথাটা জানতে চাইলেন। জ্যাঠামশাই বললেন, আজ সকালে উঠে বাজার যাব, দেখি আমার পকেটে ঘড়িটা নেই। ও কি আজকের ঘড়ি? আমার বাবা মশাই দিল্লি দরবারের সময় কিনেছিলেন। সোনা রয়েছে এতে, দামের কথা বাদ দাও, এটা আমার বাবার স্মৃতি। ছোঁড়াটাকে আমি এত বিশ্বাস করলাম, আর ও কিনা আমার ঘড়ি চুরি করে পালালো। বাবা বললেন, তা থানায় গিয়ে খবর দিন, আর তো কিছু করার নেই। জ্যাঠামশাই হাই হাই করতে করতে চলে গেলেন। এর দিন 3 পরে আবার সেই ঘটনাটি ঘটল। সেটা আরও অদ্ভুত। জ্যাঠামশাই রাতের দিকে আমাদের বাড়িতে এসে বাবাকে তার চুরি যাওয়া ঘড়িটা দেখালেন। ঘড়ি ফেরত পেয়ে জ্যাঠামশাইয়ের যতটা খুশি হওয়া উচিত ছিল অতটা খুশি তাকে দেখাচ্ছিল না। বাবা অবাক হয়ে বললেন, কেমন করে পেলেন ঘড়িটা? জ্যাঠামশাই পকেট থেকে একটা চিরকুট বার করে বাবার হাতে দিলেন। বললেন, সুশীল আমাকে খুব একটা শিক্ষা দিয়েছে। চিরকুটটা পড়ে বাবা হা হা করে হেসে উঠলেন। বললেন, সুশীল বাবুই তাহলে তার চাকর অনাদিকে আপনার আশ্রমে পাঠিয়েছিলেন ঘড়ি চুরি করতে, হ্যাঁ? জ্যাঠামশাই চুপ করে থাকলেন। বাবার হাত থেকে চিরকুটটা নিয়ে জ্যাঠামশাই দলা পাকিয়ে ছুঁড়ে দিলেন বাইরে। তুলে দেখি সুশীল কাকা বড় বড় করে লিখেছেন, ঘড়িটা ফেরত নেবেন, আমাকে ক্ষমা করবেন। অনাদি চোর নয়, আমার কথায় চুরি করেছিল। আপনার চিত্তশুদ্ধি আশ্রমটি রাখবেন না তুলে দেবেন সেটা ভেবে দেখবেন। জ্যাঠামশাই শেষ পর্যন্ত তাঁর সাধের চিত্তশুদ্ধি আশ্রমটি তুলেই দিলেন।